প্রস্তাবিত বাজেটের কর কাঠামো সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অবশ্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই ধারণার সাথে একমত নয়। ন্যূনতম করের ক্ষেত্রে স্তর বাড়ানোর সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। বাজেট প্রস্তাবের আগে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকদের বক্তব্য ছিল, করের হার না বাড়িয়ে এবার বাড়ানো হবে করের আওতা। 4 জুন প্রস্তাবিত বাজেটে তার লক্ষণ স্পষ্ট হয়নি বলছেন বিশ্লেষকরা। উত্থাপন করছি প্রস্তাবিত বাজেটে ব্যক্তি আয়ের করমুক্ত সীমা 30,000 টাকা বাড়ানোয় অনেকেই বেরিয়ে গেছেন করের আওতা থেকে। বাড়ানো হয়েছে পরবর্তী আয়ের সীমাও। তবে ন্যূনতম কর বাড়িয়ে 4,000 টাকা করায় করের বাড়তি চাপ পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর। কিছু কিছু জায়গায় কর হারের এমন সব পরিবর্তন করা হয়েছে যেটা নিম্ন আয়ের লোকজনদের উপরে কিছুটা চাপে রাখবে, যেটা আমার কাছে মনে হচ্ছে নৈতিকভাবে সঠিক হয়নি। যে 2,60,000 টাকা যার আয়, তার কাছে কিন্তু ট্যাক্স রেটের আপাতন হচ্ছে করমুক্ত সীমার উপরে 40%, যেখানে আমরা বলছি ব্যক্তি শ্রেণীর করদাতাদের সর্বোচ্চ কর হার হচ্ছে 30%। ব্যক্তির কর ফাইলের খরচ ওঠাতে পৃথিবীর অনেক দেশের মতো 1994 সালে বাংলাদেশেও চালু হয় ন্যূনতম কর। বর্তমানে এক একটি কর ফাইলের পেছনে খরচ হয় 1,058 টাকা, কিন্তু কর দিতে হবে এর 4 গুণ। তবে তা বোঝা নয় বলছে সংসদীয় স্থায়ী কমিটি। শহর ও গ্রামের মানুষের আয়ের কথা মাথায় রেখে এতে আগের মতে স্তর বিন্যাস করার সুপারিশ থাকবে বলে জানান কমিটির সভাপতি। 4,000 টাকাও খুব বেশি না, তবে যারা একদমই কম আয়ের তাদের বেলায় এটা কমিয়ে দেওয়া যেতে পারে, 2,500 3,000 করা যেতে পারে, সেটি আলোচনা করে ঠিক করা যায়। এর বাইরে ব্যাংক হিসাবের ওপর এক্সাইজ শুল্ক সর্বোচ্চ 50% বাড়ায় তা চাপে ফেলবে সাধারণ মানুষকে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত আমিনুর রহমান। এই যে করের যে কথাটা বলা হচ্ছে, কর এবং করের সঙ্গে বোঝা শব্দটা আমরা একই সঙ্গেই সবসময় শুনি, কিন্তু কর বোঝা হওয়ার কথা না। নিশ্চয়ই এখানে কোনো একটা, যারা কর দিচ্ছেন এবং যারা কর নিচ্ছেন তাদের মধ্যে সমন্বয়ের অভাব অথবা একে অপরকে বোঝার অভাব, যেই কারণে এই করটা বোঝা হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ এবং যোগাযোগ? কারণ সারা পৃথিবীতেই তো আমরা দেখতে থাকি যে করটা আসলে এক ধরনের কন্ট্রিবিউশন মনে করে নাগরিকরা, যে নাগরিক যদি এই কন্ট্রিবিউশন দেয় তাহলে সে রাষ্ট্র থেকে একটা রিটার্ন পাবে। আমাদের এখানে কিন্তু এই বাস্তবতাটা নেই। বেশিরভাগ মানুষই কর দেয় মনে করে, মানে মন খারাপ করে কর দেয়, অথচ খুশি হয়ে কর দেওয়ার কথা। এই পরিস্থিতিটাই যে মানে আমি টাকাটা দিচ্ছি খুশি হয়ে, সেই জায়গাটায় যাওয়ার জন্য সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত। বিষয়টা কিন্তু আপনি নীতিমালাটা প্রথমেই আপনি বলেছেন যে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে নাগরিকরা যেহেতু সেবা পাচ্ছেন, এই সেবার বিনিময়ে রাষ্ট্রের ব্যয়ের কিছু অংশীদারিত্ব নাগরিকদের নেওয়া উচিত, সেটা করের ফর্মে চলে আসছে। তবে এই কর আপনি জানেন যে 2 ধরনের কর আছে। একটাকে আমরা যেটা বলি মূলত প্রত্যক্ষ কর, আর একটা হলো পরোক্ষ কর। প্রত্যক্ষ করের আমাদের এখানে মূল কাঠামোটা হচ্ছে আয়করকে ভিত্তি করে গড়ে উঠেছে, এবং সেইখানে যে নীতিমালাটা পাবলিক ফিনান্সের লোকজন বলেন, সেটাকে বলা হয় যে অ্যাবিলিটি টু পে অ্যাপ্রোচ, অর্থাৎ যার বেশি দেওয়ার সক্ষমতা আছে তিনি বেশি দেবেন এবং যার কম দেওয়ার ক্ষমতা আছে তিনি কম দেবেন। এছাড়াও কিন্তু যাদের বেশি আয় আছে তাদের যেহেতু সম্পদ বেশি, এই তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ এবং সম্পদের দেখাশোনা করার জন্য রাষ্ট্রকে কিন্তু বেশি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে হয়। সেই কারণেও তাদের বেশি হারে কর দেওয়া উচিত। এবং সেই কারণে আরেকটা জিনিসের পাশাপাশি যেটা দেখা হয় যে একটা অংশকে কিন্তু একটা নির্ধারিত পরিমাণ আয়কে করের আওতা থেকে বাইরে রাখা হয়, এই ধারণার ভিত্তিতে যে ওই পরিমাণ আয় যারা আছে তাদের আসলে কর দেওয়ার সক্ষমতা নেই। আর এই ন্যূনতম করের বিষয়টা কিন্তু আপনি যেটা বললেন, আমার কিন্তু জানা মতে যে ভারত পাকিস্তানে এই ন্যূনতম কর ব্যক্তি শ্রেণীর করদাতাদের নেই। তো আমাদের এখানে আপনি আগে বলেছেন যে 94 সালে প্রথম শুরু করা হয়েছিল এই ধারণার উপরে যে একটা কর নথির পিছনে সরকারের যে খরচ হয় সেটাকে ন্যূনতম করের ভিত্তি হিসাবে নিয়ে আগানো। কাজেই সেই ভিত্তি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই 4,000 টাকার হারটা বেশি। আপনি যদি দেখেন যে এইবার যে কর হারের পরিবর্তন করা হয়েছে, এখানে যদি আপনি 2,55,000 টাকা যার আয় আছে, তার কিন্তু এর আগে কর বর্তমান হার অনুযায়ী তাকে কর দিতে হতো 3,500 টাকা, এখন কিন্তু নতুন হারে তাকে 4,000 টাকা দিতে হবে। যার আয় আমি আগে বলেছি 2,55,000। অন্যদিকে যার আয় 50 লাখ,
তার কিন্তু আগে ছিল 11,14,000, সেখান থেকে 10 লাখের কাছাকাছি নামিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ উপরের দিকে করের আপাতন কমেছে, নিচের দিকে বেড়েছে। এটা কিন্তু যে ডাইরেক্ট ট্যাক্সের প্রিন্সিপাল, যে আপনার সক্ষমতা অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী কর আদায়ের যে নীতিমালা, তার সঙ্গে কিন্তু সাংঘর্ষিক, এবং আমি মনে করি যে এটাও নীতিগতভাবে সঠিক নয়। তার সঙ্গে আরেকটা জিনিস, জি জি আমিনুর রহমান বলেন, আমি পরে জানছি। হ্যাঁ, না, তার সঙ্গে যেটা আমার যেটা বলার বিষয় সেটা হলো যে এই যে ন্যূনতম কর যেটা বলা হচ্ছে যে সিটি কর্পোরেশনদের জন্য বেশি থাকবে এবং সিটি কর্পোরেশনের বাইরের জন্য কম থাকবে, যদিও এখন 3টা স্তর প্রস্তাব করা হচ্ছে, শোনা যাচ্ছে যে এটা 2 স্তরে নামিয়ে আনা হবে। সেখানেও যদি আপনি দেখেন, একটা সিটি কর্পোরেশনের যে আয়ের একটা লোক টিকে থাকতে পারে, গ্রামে কিন্তু ওই আয়ে তার চেয়ে অনেক কমফোর্টেবলি লোক টিকে থাকতে পারে, বা যারা সিটি কর্পোরেশনের বাইরে আছেন। অন্যভাবে বলা যায়, সিটি কর্পোরেশনে কিন্তু জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, এখানে বরং উল্টোটা হওয়া উচিত, যে ন্যূনতম করটা সিটি কর্পোরেশনের জন্যই বরং কম হওয়া উচিত, এবং বাইরের জন্য বেশি হওয়া উচিত। পরোক্ষ কর সিটি কর্পোরেশন এলাকায় অনেক বেশি দিতে হয়। মানে আমি বলছি যে একজন লোক যিনি সিটি কর্পোরেশনে থাকেন, তার ন্যূনতম জীবনযাত্রায় যে পরিমাণ টাকা দরকার হয়, তার চেয়ে কম টাকায় কিন্তু সিটি কর্পোরেশনের বাইরের লোকজন থাকতে পারেন। কাজেই ন্যূনতম কর কিন্তু যদি আমরা শহরের লোকের জন্য, সিটি কর্পোরেশনের জন্য বেশি ধরি, তাহলে কিন্তু যে প্রিন্সিপালের উপরে আপনি ডাইরেক্ট ট্যাক্স করছেন, সেটার সঙ্গেও কিন্তু সাংঘর্ষিক থাকছে। আমিনুর রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে একটা বিরতি, ফিরছি একটু।